দেশের উত্তরের জনপদ ঠাকুরগাঁও। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় এক রাজনৈতিক সম্ভ্রান্ত পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাবা মির্জা রুহুল আমিন এবং মা মির্জা ফাতেমা আমিন। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, দুইবার পাকিস্তান প্রাদেশিক আইনসভার সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য। এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। পরিবারেই রাজনৈতিক আবহ, সেখান থেকেই রাজনীতির হাতেখড়ি মির্জা ফখরুলের। ঠাকুরগাঁওয়ে প্রাথমিক মাধ্যমিক শেষ করে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। নিজ এলাকায় মির্জা আলমগীর নামে পরিচিত তিনি। রাজনৈতিক জীবনের শুরু সেই ছাত্র জীবন থেকে। বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ার সময় জড়িয়ে পড়েন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে ছিলেন রাজপথে সক্রিয়, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাজনীতি থেকে ছুটি নিয়ে বেছে নেন শিক্ষকতা পেশা। বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতায় যোগ দেন। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর এস এ বারী পদত্যাগ করলে আবারও শিক্ষকতায় ফিরে যান মির্জা ফখরুল। নিশ্চিন্ত জীবনের সেই অধ্যায় বেশিদিন স্থায়ী হয়নি। ৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি সক্রিয় হন রাজনীতিতে। ২ বছর পর ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় মির্জা ফখরুল সে সময়ই যোগ দেন বিএনপিতে এবং ৯২ সালে ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সেই থেকে শুরু হয় তার বিএনপির তৃণমূল থেকে রাজনীতির দীর্ঘ ও সফল অভিযাত্রা। নির্বাচনী রাজনীতিতে অবশ্য পথটা মসৃণ ছিল না মির্জা আলমগীরের। ঠাকুরগাঁও ১ আসন থেকে ১৯৯১ এবং ৯৬ সালে দুবার নির্বাচনে প্রার্থী হয়েও জয় পাননি। তবে ২০০১ সালের নির্বাচনে সেই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন, জায়গা করে নেন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায়। রাজনীতির মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘযাত্রা পথ ছিল কণ্টকাকীর্ণ। বিশেষ করে ১/১১-র পট পরিবর্তন থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়টাতে দমনপীড়ন, নির্যাতনে বারবার বিপর্যয়ের মুখে পড়ে বিএনপি। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বে তাঁর উত্থান। এরপর ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া। সেই থেকে শুরু বিএনপির রাজনীতির নতুন এক অধ্যায়ের। সুদূর লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশে বিএনপি চেয়ারপারসনের ছায়াসঙ্গী হয়ে দলের সাংগঠনিক নেতৃত্ব দেন মির্জা ফখরুল। জিয়া পরিবারের আস্থাভাজনে পরিণত হন তিনি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্বে ছিলেন তিনি। বিভিন্ন সময়ে ১১ বার যেতে হয় কারাগারে, মামলা ১১১টি। দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে লম্বা সময় ধরে বিএনপির সংকটে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দেশের ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন দৃশ্যমান মূল নেতৃত্বে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে চলে যেতে বাধ্য করব। কখনো রাজপথে, কখনো সংবাদ সম্মেলনের মঞ্চে, কখনো আদালতের বারান্দায় বছরের পর বছর বিএনপির রাজনৈতিক বক্তব্যের প্রধান কণ্ঠ ছিলেন মির্জা ফখরুল। দলের ভেতরে যেমন পেয়েছেন আস্থা, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও পরিচিতি পেয়েছেন তুলনামূলকভাবে সংযত ও আলোচনামুখী নেতা হিসেবে। ১.৫ দশকেরও বেশি সময় বিএনপির মহাসচিব হিসেবে দলকে ধরে রাখার সেই অধ্যায়ই শেষ পর্যন্ত তাকে নিয়ে আসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। রাজনীতির বাইরে মির্জা ফখরুলের আরেকটি পরিচয় পারিবারিক মানুষ হিসেবে। স্ত্রী রাহাত আরা বেগম, ২ মেয়ে মির্জা সামারু ও মির্জা সাফারু। রাজনীতির দীর্ঘ ব্যস্ততার মধ্যেও পরিবার ছিল তার ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ আশ্রয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নানা চড়াই উতরাই আর কমিটমেন্ট তাঁকে উত্তরের জনপদ ঠাকুরগাঁও থেকে নিয়ে এসেছে বঙ্গভবনে। দল ও দেশ তাঁকে সম্মানিত করেছে সর্বোচ্চ আসনে পদায়নের মাধ্যমে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।